So once again, open the project of midterm এর জন্য আমরা যেটা solve করেছিলাম midterm. Okay. Now, if we go to the card controller, there আমরা ওটা আলোচনাই করি নাই, তাই না? কিভাবে হবে ওটাকে আলোচনা করেছিলাম। ওকে, ব্যাক ট্র্যাক করতে হবে, সেটাকে আমরা বলেছিলাম যে ব্যাক ট্র্যাক করে আনতে হবে। ওকে, okay. So now if you look here, এটা তো আমরা বুঝতে পেরেছি। Do you have any confusion in this code? Yeah, how start method works? একটু কনফার্ম করেন। বসেন, দাঁড়ায় আছেন কেন? কি সমস্যা? মানে দাঁড়ায় থাকলে আপনার কি লাভ? বোর্ড দেখেন। Do you have any question in this understanding how it works? No. Okay. তো তাহলে if I throw you a question, কোথায় সমস্যা? কোশ্চেন করেন। হ্যাঁ, কোথায় সমস্যা বলেন। আপনি আমাকে দিয়ে টপিক রিপিট করাবেন না, না বুঝলে ডাইরেক্ট কোশ্চেন করেন যে দিস ইজ মাই কোশ্চেন, বলেন। স্টার্টটা এটা তো একটা মেথড, এই মেথডের কাজ হচ্ছে স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন। কিন্তু আপনার যে মেইন অ্যাপ্লিকেশন, এটা যে আপনার যে অ্যাপ্লিকেশনের যে প্রসেস, তার থ্রেড জিরো উইল এক্সিকিউট মেইন মেথড। তো মেইন মেথড does not call the start. Main method call the launch method. It is sibling method, inherited method from application. এখানে it is requesting the operating system to launch a new thread. Now every thread is an execution unit. এটা আমরা আলোচনা করেছি। তো যখন একটা থ্রেড স্টার্ট করা হয় তখন বলে দিতে হয় যে এই থ্রেডটা কোন এক্সিকিউশন ইউনিটকে এক্সিকিউট করবে, অর্থাৎ কোন মেথড বা ফাংশনকে এক্সিকিউট করবে। তো তাহলে এই লঞ্চ মেথড অপারেটিং সিস্টেমকে বলেই দেয় যে whenever you will launch a new thread, the start method is the method to be assigned with that thread. তো কাজে নতুন থ্রেড স্টার্ট মেথড এক্সিকিউট করবে। এখন স্টার্ট মেথডের কাজ কি? fxml কে লোড করা উইন্ডোতে। হ্যাঁ, কি করা? আপনার অ্যাপ্লিকেশন স্টার্ট করার সময় আপনি কি চান? আপনি যখন প্লে বাটন দেন, হোয়াট ইউ ওয়ান্ট টু ভিউ দ্য fxml, তাহলে ওটা তো স্টার্টেই অ্যাড করতে হবে। আপনি যদি সেটা না চান করবেন না, কিন্তু আপনি তো চান যে প্লে দিলে আমার fxml-টা আসবে। কোন fxml? হুইচ ওয়ান? ইউ হ্যাভ 100 fxml ইন ইউর প্রজেক্ট, তাহলে আপনাকে একটা পার্টিকুলার fxml ডেজিগনেট করে দিতে হবে। দ্যাটস হোয়াট স্টার্ট মেথড লোডস। তো তাহলে টিপিক্যালি ইন আওয়ার মডেল ইট শুড বি দ্য লগ ইন পেজ, লগ ইন ভিউ। কিন্তু আমার তো ভিউ একটা না। ওকে, আপনার যে কোর্স প্রজেক্ট, এখানে 70 to 100 ভিউজ থাকবে। ইফ ইউ ডু ইট প্রপারলি, মিনিমাম 70 আপ টু ইট ক্যান গো আপ টু 100 fxml ফাইলস। তাহলে 100টা fxml ফাইল তো একসাথে লোড হবে না, তাহলে শুরু করবে কোনটা দিয়ে? সেটাই স্টার্ট মেথডের কাজ। এখন স্টার্ট মেথডে যেহেতু একটা fxml লোড হয়, fxml ট্রানজিশন করলেও তো একই কাজ করতে হবে। তাহলে যেখানে যেখানে ট্রানজিশন হবে সেই ইভেন্টগুলোর যে হ্যান্ডলার মেথড, সেখানেও আমাকে একই কাজ করতে হবে, রাইট? ওকে, তো তাহলে আমার ওই লগ ইন ভিউতে যে লগ ইন বাটন আছে, ওখানেও তো একটা fxml ট্রানজিশন হচ্ছে। তাহলে ওখানে লগ ইনটা সাকসেসফুল হলে যে ড্যাশবোর্ড fxml-টা লোড হবে, ওই স্টার্ট মেথডে যে কাজগুলো করছে সেই কাজগুলো তখন ওই লগ ইন বাটনের অন অ্যাকশনে করতে হবে।
এইভাবে আমার যেখানে যেখানে ট্রানজিশন দরকার সেখানে সেখানে আমাকে এই এফএক্সএমএল লোডিং এর কাজটা করতে হবে। ওকে, নাও এফএক্সএমএল লোডিংটা হচ্ছে কিসের মধ্যে? Now, as you see, if you want to, your window is the container. Actually, window is the hardware. Sort of, আপনি যদি চিন্তা করেন যে অডিটোরিয়ামের স্টেজ বা আমাদের ওপেন কোর্টের যে স্টেজ, তাই না? এটা একটা পার্মানেন্ট জিনিস। তো দ্যাট ইজ আওয়ার উইন্ডো। এখন এই পুরো উইন্ডোটাকে যখন আমি ধরেন কনভোকেশনের জন্য যখন স্টেজটা সাজানো হয়, ওখানে কার্পেটিং করা হয়, সোফা বসানো হয়, তাই না? মাইকের জন্য ডায়াস বসানো হয়, ইত্যাদি, টেবিল বসানো হয়। তাহলে এই যে সাজসজ্জাটা হচ্ছে অন দ্য স্টেজ, সেটা একটা সিনের মধ্যে হচ্ছে। ওকে, সো whenever you set a scene for that stage, it occupies the entire window. তাহলে আমি আমার এফএক্সএমএলটাকে একটা সিনের কনস্ট্রাক্টরে দিয়ে সিন তৈরি করে নিয়ে সেই সিনটাকে আমি আমার স্টেজে বা উইন্ডোতে সেট করে দিচ্ছি, দিয়ে স্টেজটা শো করলে আমরা দেখতে পাই উইন্ডোতে আমার এফএক্সএমএলটা অ্যাজ এ সিন রেন্ডার্ড। ওকে, জি জি, অ্যাপ্লিকেশন, হ্যাঁ, স্টার্ট কি বাটন আছে কোনো? বাটন প্রেস করলে কি এক্সিকিউট হয়? কন্ট্রোলার প্লাসের অন অ্যাকশন মেথড বা মাউস অ্যাকশন মেথড। আপনি যখন ইউজার হিসেবে ইন্টারাক্ট করছেন তখন আপনার একটা এফএক্সএমএল ইন্টারাক্ট করছেন। সো ওয়েন ইউ ইন্টারাক্ট অন দ্য এফএক্সএমএল, the corresponding response code should come from the controller class. So that is why the controller class exists. তাহলে আপনি বাটনে করেন যেখানে আপনি ক্লিক করে যখন কিছু ঘটাবেন বা টাইপ করে কিছু ঘটাবেন বা এন্টার প্রেস করে when you interact on the, আপনারা কি করতেছেন পিছনে? এত খালি জায়গা থাকতে এদিক সেদিক ঘোরাঘুরি করতেছেন, হ্যাঁ? ওয়াইফাই দিয়ে কি করবেন? এই সামনে এত খালি, আপনার ওই পিছনে কোনায় গেছেন কেন? সামনে কত জায়গা খালি। কম্পিউটার অন করে কি করবেন? অন্য কোর্সের অ্যাসাইনমেন্ট? তো ওই অত দূরের থেকে এখানে কত খালি আছে। আচ্ছা, যাই হোক, তো তাহলে আমার স্টার্ট মেথড হচ্ছে অ্যাপ্লিকেশন লঞ্চ করার সময় কি করতে চাই সেটা, এর সাথে এফএক্সএমএল এর কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা আসলে এখানে একটা এফএক্সএমএল ফাইলকেই লোড করতে চাই, বিকজ এটা একটা এফএক্সএমএল অ্যাপ্লিকেশন। সো দ্যাটস ওয়াই আমাদের স্টার্ট মেথডটা অন্যরকম। এখন এই জন্য তো এটা ওভাররাইট করা, এটা স্টার্ট মেথড তো একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, যেটা অ্যাপ্লিকেশন ক্লাস আপনি যখন বলতেছেন যে আই এম অ্যান অ্যাপ্লিকেশন, তখন অ্যাপ্লিকেশন সুপার ক্লাস বলে দিচ্ছে ওকে, আই হ্যাভ এ অ্যাবস্ট্রাক্ট মেথড স্টার্ট, সো ইউ মাস্ট নো হাউ টু স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন বিকজ ইউ আর ক্লেমিং ইউরসেলফ অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন। Now how you will start, what you will do as part of the starting process, that's on you. তাহলে আমার এই এফএক্সএমএল অ্যাপ্লিকেশনের স্টার্ট মেথডে অ্যাকচুয়ালি আমরা এফএক্সএমএল ফাইল লোড করতেছি অন এ স্টেজ, যেটা স্টার্ট মেথডে গিভেন অ্যাজ প্যারামিটার। তাহলে জেভিএম আমাকে একটা ডিফল্ট উইন্ডোর সাবক্লাস স্টেজ দিয়ে দেয়। ওকে, তো এটা আমরা আলোচনা করছি অলরেডি। ওকে, তো এখন কোশ্চেনটা হলো, এটা যদি আমরা বুঝে থাকি তাহলে দিস ইজ ইউর কোশ্চেন। As per the above code of start method, দেখেন স্টার্ট মেথডে কি হচ্ছে, আমার ডিফল্ট স্টেজ মানে রেডিমেড একটা উইন্ডো আমাকে দিয়ে দিয়েছে জেভিএম। এই উইন্ডোতে আমি আমার একটা সিন সেট করে দিচ্ছি। তো আমি লগ ইন সিন বলে একটা সিন তৈরি করে নিচ্ছি উইথ দ্য প্যারেন্ট নোড অফ মাই এফএক্সএমএল ফাইল। ওকে, তাহলে লোড মেথড আমাকে এই লোকেশন ইউআরএল এ যে এফএক্সএমএল ফাইলের পাথ সহ যে ইউআরএলটা রাখা আছে এটা ইউজ করে লোড মেথড আমাকে প্যারেন্ট নোড দিবে, সেটা একটা অ্যাঙ্কর পেন, বর্ডার পেন, যাই হোক। তাইলে সেটা আমি সিনকে দিয়ে দিলাম, সিন রেডি। এখন আমাকে যে জেভিএম যে স্টেজটা সাপ্লাই দিল সেটাতে আমি এখন এই সিনটা সেট করে শো করে দেব। দ্যাটস অল। তাহলে এই কোডটা ক্লিয়ার সবার? ইয়েস অর নো? ওকে, নাও ইউ হ্যাভ এ কোশ্চেন। ইফ ইউ আন্ডারস্টুড দ্যাট কোশ্চেন, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? কোশ্চেনটা দেখেন, as per the above code of start method, if we want to use default stage with another scene by replacing login scene for a login button, then what should be the code of login button on action method?
স্টার্ট এটা অটোমেটিক হলো, কিন্তু এখন আমার যদি এটা একটা লগ ইন ভিউটা লোড হলো স্টার্টে, এখন লগ ইন ভিউ একটা লগ ইন বাটন আছে, সেইটাতে ক্লিক করলে আমি যদি অন্য একটা ড্যাশবোর্ড ভিউ লোড করতে চাই তাহলে আমার কোডটা কেমন হবে? সো অ্যান্সারে এখানে আমরা বলছি যে দিস মে বি দ্য কোড অ্যান্ড ডু ইউ এগ্রি উইথ ইট অর নট। তাহলে এখানে আমরা কি করছি, আমরা এই যে নতুন আরেকটা এফএক্সএমএল লোডারে ড্যাশবোর্ড ভিউ এফএক্সএমএল এর ইউআরএলটা দিয়ে দিলাম। তাহলে লোড মেথড ড্যাশবোর্ড ভিউ এফএক্সএমএল এর প্যারেন্টটা দিবে, সেটা দিয়ে আমরা আরেকটা সিন তৈরি করলাম, ড্যাশবোর্ড সিন। আর আমাদের যে ডিফল্ট স্টেজ ছিল সেখানে আমরা ড্যাশবোর্ড সিনকে সেট করে শো করে দিলাম। সো দ্যাট ইজ দ্য চেঞ্জ। ডু ইউ এগ্রি উইথ দিস? হ্যাঁ, এই যে ইউআরএল থেকে লোকেশনটা পাবে। আমি তো এই যে মাই এফএক্সএমএল লোডার 2 এটার কনস্ট্রাক্টরে ড্যাশবোর্ড ভিউ এর ইউআরএল দিয়ে দিলাম। সো দেয়ারফর নাও লোড মেথড উইল গিভ মি দ্য প্যারেন্ট নোড অফ দ্য ড্যাশবোর্ড ভিউ। তো সেইটা আমি সিনে পাঠিয়ে দিলাম, তাহলে আমার সিন রেডি। আর আমার স্টেজ তো ছিলই ডিফল্ট স্টেজ, যেটা জেভিএম দিচ্ছে, সেটাতে আমি এই সিনটা সেট করে শো করলাম। তাহলে আমরা লগ ইন, এটা হচ্ছে লগ ইন বাটন অন অ্যাকশন। তাহলে লগ ইন বাটন অন অ্যাকশনে ক্লিক করলে আমরা আমাদের এই কোডটা কাজ করবে কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ডিফল্ট স্টেজ তো এই যে জেভিএম আমাকে সাপ্লাই দিচ্ছে, এই যে দিস ইজ দ্য ডিফল্ট উইন্ডো। স্টেজ মানে উইন্ডোর সাবক্লাস, যেটা জেভিএম এই স্টার্ট মেথড যখন থ্রেড অ্যাসাইন করা হয় তখন এই স্টার্ট মেথডটা কল করা হয়। তো কল করার সময় জেভিএম সাপ্লাই দ্য স্টেজ ইনস্ট্যান্স। কাজে আমাকে কোনো নিউ স্টেজ করাই লাগতেছে না, আমি ডিফল্ট স্টেজেই। তাহলে আমার যে ডিফল্ট স্টেজ অ্যাপ্লিকেশনটা লোড করার সময় যে স্টেজটা পেলাম, যে উইন্ডোটা পেলাম, ওইটাতেই লগ ইন বাটনে ক্লিক করলে আমি ড্যাশবোর্ড ভিউটা আনতে চাচ্ছি। তাহলে সো আই ওয়ান্ট টু রিপ্লেস দ্য সিন। তাইলে স্টার্ট মেথডে সিন সেট করা হয়েছিল লগ ইন সিন, একই স্টেজে আমি এখন লগ ইন বাটন ক্লিক করাতে অন্য আরেকটা সিন সেট করে দিলাম। সো দ্যাট লগ ইন বাটন ক্লিক করলে দেখা যাবে যে আমার এই সিনটা চেঞ্জ হয়ে ওই সিনটা চলে আসছে। লগ ইন বাটন অন অ্যাকশন, এটা তো লগ ইন বাটন অন অ্যাকশন। তখন লগ ইন বাটনে ক্লিক করলে এই সিনটা চেঞ্জ হয়ে যাবে। অন্য একটা ট্যাবের কথা এখানে আসতেছে কেন? আমি তো সেম স্টেজে দিচ্ছি, আমি তো ডিফারেন্ট স্টেজে দিচ্ছি না। আই এম নট চেঞ্জিং দ্য উইন্ডো, আমি একই উইন্ডোতে আনতে চাই। তাহলে এই কোডটাতে আপনারা এগ্রি করেন কিনা? তাহলে আমার চেঞ্জ গুলো ছিল এখানে ড্যাশবোর্ড ভিউ এফএক্সএমএল, দ্যাট ইজ ওয়ান চেঞ্জ। এখানে সিন একটা নতুন আর একটা সিন আমরা নিয়েছি, আর আমাদের এই স্টেজে এই সিনটাকে আমরা সেট করে দিয়েছি। দ্যাট ইজ দ্য চেঞ্জ। নাও উইল ইট ওয়ার্ক? That is the question. Will it work? What? না হবে না। কারণ হলো the scope of default stage is local to the start method of the application class. Anything local, any parameter to a method is local to the method. Also anything declared inside the method is also local to the method. তাহলে এই ডিফল্ট স্টেজ এইটার স্কোপ কতটুকু? এটার স্কোপ হচ্ছে অনলি দ্য স্টার্ট মেথড। এই স্টার্ট মেথডের বাইরে ডিফল্ট স্টেজকে আপনি খুঁজেই পাবেন না, তাই না? পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাইলে এখানে দেখেন the scope of default stage is local to the start method of application class. Okay. Therefore, it is not accessible from outside start method. That is the problem. Okay. That is the problem. Even from other methods of application class cannot access default stage. কারণ এটা field না। আর যদি ফিল্ড হইতো তাহলেও আপনি
অন্য ক্লাসের মেথড থেকে এটাকে অ্যাক্সেস করতে পারতেন না, ফিল হলেও পারতেন না। আর লোকাল মেথডের লোকাল হলে তো আরো পারবেন না। ফিল্ড হইলে ওই অ্যাপ্লিকেশন ক্লাসের অন্য মেথড অ্যাক্সেস পেত, কিন্তু এখন তো এটা প্যারামিটার বা লোকাল টু দ্য মেথড, কাজে এটা ইভেন অ্যাপ্লিকেশন ক্লাসের যে মেইন মেথড সেও এটাকে অ্যাক্সেস করতে পারবে না, অনলি স্টার্ট মেথড। ফরগেট অ্যাবাউট কন্ট্রোলার ক্লাসের একটা মেথড। তো ইউ আর ট্রাইং টু অ্যাক্সেস এ ভেরিয়েবল হুইচ ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ এ লোকাল to a method of another class. How is it possible? That is the problem. তাহলে সলিউশন কি? সলিউশন হলো ব্যাক ট্র্যাকিং করে আমাকে ইনস্ট্যান্সটা বের করে আনতে হবে, কারণ ইনস্ট্যান্স ইজ দেয়ার, কিন্তু ওটার যে হ্যান্ডেল, সেই হ্যান্ডেলটা আমার এই অন অ্যাকশনে অ্যাভেলেবল না। সেই হ্যান্ডেলের নাম যাই থাকুক ডিফল্ট স্টেজ, সেটা শুধুমাত্র স্টার্ট মেথডের মধ্যে অ্যাভেলেবল। তাহলে ওই হ্যান্ডেল তো আমার কাছে নাই, কিন্তু আমার ইনস্ট্যান্সটা দরকার, কারণ এখানে নিউ স্টেজ করলে তো লাভ নাই, নতুন একটা উইন্ডো ওপেন হবে, কিন্তু আমি তো সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি কারেন্ট উইন্ডোতেই, কারেন্ট স্টেজেই নতুন এফএক্সএমএলটা আনতে, নতুন সিনটা আনতে। তো কাজেই আমাকে ব্যাক ট্র্যাক করতে হবে। সো আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু ইউর কান, কিন্তু আপনার মাথা আমার কাছে অ্যাক্সেস আছে। সো মাথা টান দিলেই কান চলে আসবে, তো এখানে কান টেনে মাথা আনতে হবে। ওকে, তো সেটা আমরা কিভাবে করব? So we will backtrack the parameter of on action. Typically একটা ইভেন্ট অথবা মাউস ইভেন্ট এরকম কিছু একটা থাকে। Get back to the stage instance. তাহলে আমি ব্যাকট্র্যাক করে একটা ইনস্ট্যান্সটা পেলাম। ব্যাকট্র্যাক কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। ইনস্ট্যান্সটা ধরেন পেলাম, কিন্তু ইনস্ট্যান্সটা তো একটা হ্যান্ডেল লাগবে। সো অ্যাসাইন টু এ লোকাল স্টেজ হ্যান্ডেল। তাহলে আমি একটা স্টেজ হ্যান্ডেল ডিক্লেয়ার করব নতুন, যেটা আমার অন অ্যাকশনে পাওয়া যাবে। সো একটা ডিক্লেয়ার করবো, করে ব্যাকট্র্যাক করে ইনস্ট্যান্সটা নিয়ে আসবো, নিয়ে এসে ওই হ্যান্ডেলে রাখবো। দেন ইউজ দ্য লোকাল হ্যান্ডেল টু সেট দ্য স্টেজ অ্যান্ড শো, টু সেট দ্য স্টেজ উইথ দ্য নিউ সিন অ্যান্ড শো। তো তাহলে কোডটা এরকম দেখা যাবে। তাইলে আমি এখন একটা নতুন স্টেজ ডিক্লেয়ার করলাম। ওকে, I have declared a new stage. এটা হচ্ছে আমার, কারণ আমার তো ওই হ্যান্ডেলটা অ্যাভেলেবল নাই, তাহলে আমার একটা এখানে একটা লোকাল হ্যান্ডেল লাগবে। তো এটা আমি করলাম। এখন আমার এই যে অ্যাকশন ইভেন্ট বা মাউস ইভেন্ট যেটাই থাকুক, সেটা হচ্ছে আমার প্যারামিটার, তাই না? তাহলে এই প্যারামিটারটাকে আমি, এইটা তো আমার মেথডে অ্যাভেলেবল, তাহলে এই অ্যাকশন ইভেন্টটা ইজ নাথিং বাট দ্য মাউস ক্লিক, বা যদি মাউস ইভেন্ট হতো তাহলে এটা হতো আমার মাউস ক্লিক। ধর অন মাউস ক্লিকে যদি দিতাম তাহলে মাউস ইভেন্ট হতো। ওকে, আর অন অ্যাকশনে দিলে ইভেন্ট হতো। বা ধরেন আমি শুধু ইভেন্টই লিখি, তাহলে আমার কাজ হলো এখন এই ইভেন্টটাকে ইউজ করে ব্যাকট্র্যাক করব। ওকে, তাহলে এই ইভেন্ট টু মাউস ক্লিক, এখন আমার যদি 5টা বাটন থাকে বা আমার 20টা নোড আছে, বাটন, চেক বক্স, কম্বো বক্স, সব জায়গায় তো আমি ক্লিক করতে পারি না? তা আমি যখন একটা ক্লিক করলাম, তাহলে আমার এই যে মাউস ইভেন্ট হিসাবে এই ক্লিকটা এখানে আসলো। এখন এইটার সোর্স কে? গেট সোর্স, যে বাটনটাতে ক্লিক করছি সেই বাটন। তাহলে গেট সোর্স আমাকে কি দিবে? ওই ইভেন্টের সোর্স কোন নোড, সেই নোডটা আমি পাবো। সো ইন আওয়ার কেস লগ ইন বাটন। ওকে, তো এখন আপনাকে যদি আমি এই ইনহেরিটেন্স হায়ারার্কি দেখাই এফএক্স ক্লাসগুলোর, নোড ক্লাসগুলোর, নাও লেটস সে বাটন, and also let's say anchor pen. আচ্ছা, এখন দেখেন আমি তো গেট সোর্স আমাকে বাটনটা দিল। ওকে,
কিন্তু গেট সোর্স তো এটা বাটন না হয়ে চেক বক্সও হতে পারতো না? গেট সোর্স আমাকে চেক বক্স না দিয়ে একটা কম্বো বক্সও দিতে পারতো, একটা রেডিও বাটন দিতে পারতো। তাহলে এই গেট সোর্সের রিটার্ন টাইপ কি? গেট সোর্সের রিটার্ন টাইপ কি হওয়া উচিত? শুড ইট বি বাটন? এই ইভেন্ট ক্লাসের খেয়াল করেন, এই গেট সোর্স এটা কোন ক্লাসের মেথড? হ্যাঁ, ইভেন্ট তো হ্যান্ডেলের নাম, আমাদের ক্ষেত্রে এটা মাউস ইভেন্ট ক্লাসের মেথড, মাউস ইভেন্ট বা অ্যাকশন ইভেন্ট ক্লাসের মেথড, তাই না? তাহলে এই মেথডের রিটার্ন টাইপ কি হওয়া উচিত? বুলিয়ান কেন? সে কি আমাকে ট্রু ফলস দিবে না আমাকে নোটটা দিবে? হ্যাঁ, আপনাকে যদি বলা হয় দেয়ার ইজ এ মেথড কল সাম, আমি একটা অ্যারে পাঠাই দিলাম, সে অ্যারের এলিমেন্ট গুলোর সাম আমাকে দিবে, তাহলে সামের রিটার্ন টাইপ কি হওয়া উচিত? রেজাল্ট বলে কোনো টাইপ হয় না, টাইপ বলতেছি রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ ওই যে পাবলিক ভয়েড, পাবলিক ইন্ট, পাবলিক ফ্লোট। হ্যাঁ, কেন বলতেছেন এই কথা? কেন মনে হইল আপনার ইন্টিজার? কারণ আপনি একটা ইন্টিজার অ্যারে সাপ্লাই দিচ্ছেন, তাহলে তার এলিমেন্টের সাম তো ইন্টিজারই হবে। তাহলে আপনাকে তো এই মেথডের কার্যক্রম থেকে বুঝতে পারতে হবে যে রিটার্ন টাইপ কি হবে। তা আমার যদি গেট সিজিপিএ যদি একটা গেটার মেথড হয়, এটা রিটার্ন টাইপ কি হওয়া উচিত? ফ্লোট। আমার যদি গেট অ্যাড্রেস একটা মেথড হয়, এটা রিটার্ন টাইপ কি হওয়া উচিত? হ্যাঁ, তাইলে এই গেট সোর্স মেথডের রিটার্ন টাইপ কি হওয়া উচিত? হ্যাঁ, আগে বুঝেন গেট সোর্স কি করে। গেট সোর্স কি করে? এই ইভেন্টের যে সোর্স অবজেক্ট, যে নোডটা, সেই অবজেক্টটা, সেই ইনস্ট্যান্স রিটার্ন করে। তাইলে আমার এখানে আমার এই পার্টিকুলার লগ ইন বাটনের ক্ষেত্রে সে কি রিটার্ন করবে? হ্যাঁ, মাথা চুলকাচ্ছেন কেন? হ্যাঁ, বাটন ইনস্ট্যান্স রিটার্ন করবে। তাইলে গেট সোর্সের রিটার্ন টাইপ কি হওয়া উচিত? বাটন হওয়া উচিত, যদি যেহেতু সে বাটন ইনস্ট্যান্স রিটার্ন করবে। কিন্তু আপনার গেট সোর্স তো একটা চেক বক্সও হইতে পারত, তাহলে সে কি রিটার্ন করতো? চেক বক্স ইনস্ট্যান্স। আপনার গেট সোর্স তো একটা রেডিও বাটন হতে পারত, তাহলে সে কি রিটার্ন করতো? রেডিও বাটন ইনস্ট্যান্স। তো গেট সোর্স উইল ওয়ার্ক ফর এনিথিং। তাহলে রিটার্ন টাইপ কি বাটন হলে হবে? তাহলে রিটার্ন টাইপ হতে হবে এমন একটা হ্যান্ডেল, এমন একটা টাইপ যেটা চেক বক্স, রেডিও বাটন, কম্বো বক্স সবাইকেই রিপ্রেজেন্ট করতে পারে। তাহলে সেটার টাইপ কি হওয়া উচিত? আমি যখন বলতেছি যে T1 ইকুয়াল টু, এটা কতদিন দেখছি আমরা, T1 ইকুয়াল টু নিউ ফ্যাকাল্টি, T2 ইকুয়াল টু নিউ অ্যাকাউন্টেন্ট, T3 ইকুয়াল টু নিউ সাপ্লায়ার। তারপর আমরা পলিমরফিক কল করেছি না, যে T1 ডট সাবমিট ট্যাক্স রিটার্ন, T2 ডট সাবমিট ট্যাক্স রিটার্ন, T3 ডট সাবমিট ট্যাক্স রিটার্ন। তাহলে এই T1, T2, T3 কার হ্যান্ডেল? ইন্টারফেসের হ্যান্ডেল, সোর্সের হ্যান্ডেল, সোর্স অফ ইনহেরিটেন্স। অথবা ইউজারের ক্ষেত্রে যদি বলি ইউ ডট শো প্রোফাইল, তাহলে ইউ যদি স্টুডেন্ট ইনস্ট্যান্স হয়, স্টুডেন্ট ক্লাসের শো প্রোফাইল। তাহলে বুঝতে পারতেছেন তো? তাহলে এই গেট সোর্স এটাও পলিমরফিক কল। তাহলে গেট সোর্স উইল ওয়ার্ক ফর এনি সোর্স নোড। কাজে এটা রিটার্ন টাইপ ক্যানট বি ফিক্সড টু বাটন। তাহলে বাটন ছাড়া সে অন্য কোনো সোর্স হলে তো রিটার্ন করতে পারবে না। তাহলে রিটার্ন টাইপ কি হওয়া উচিত? এমন একটা টাইপ যেটা বাটন, চেক বক্স, রেডিও বাটন সবাইকেই রিপ্রেজেন্ট করতে পারে। সেটা অবজেক্ট। জাভার সুপার ক্লাস অবজেক্ট ক্যান রিপ্রেজেন্ট এনি ক্লাস ইনস্ট্যান্স। ঠিক আছে? এখন অবজেক্ট ক্লাসে তো আর গেট সিন মেথড নাই। অবজেক্ট ক্লাসের মেথড কি আছে সেগুলো আমরা জানি।
অবজেক্ট ক্লাসে কি থাকে, টু স্ট্রিং আছে, ওয়েট আছে, নোটিফাই অল এইসব আছে। কাজেই ওই যে আপনি বললেন যে ডাব্লিউ ডট ওভারহল, এটা ঠিক আছে, কারণ উইপন ক্লাসে ওভারহল মেথডটা আছে, কিন্তু লোড ম্যাগাজিন মেথড তো উইপন ক্লাসে নাই। তাহলে ডাব্লিউ ডট লোড ম্যাগাজিন তো করা যাচ্ছে না। তাহলে ডাব্লিউ কে টেম্পোরারিলি পিস্তলে কাস্ট করে আপনি লোড ম্যাগাজিন কল করতে পারেন। একইভাবে এটা রিটার্ন টাইপ যেহেতু অবজেক্ট, কিন্তু অবজেক্ট ক্লাসে তো আর গেট সিন নাই, তো তখন এই অবজেক্টকে আমি টেম্পোরারিলি নোডে কাস্ট করে নিব। তাহলে এই রিটার্ন টাইপ আমাকে একটা অবজেক্ট হ্যান্ডেল রিটার্ন করবে গেট সোর্স, কিন্তু আসলে এই অবজেক্ট হ্যান্ডেলটা একটা বাটন ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করতেছে, অথবা একটা চেকবক্স ইনস্ট্যান্সকে, অথবা হোয়াট এভার ইজ দ্য সোর্স নোড তার একটা ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করতেছে। কিন্তু হ্যান্ডেল তো অবজেক্ট টাইপ, কিন্তু অবজেক্ট ক্লাস জানে না যে আমার কোনো একটা সাব ক্লাসে গেট সিন বলে মেথড আছে। তো কাজেই আমার অবজেক্ট ক্লাসের হ্যান্ডেলটাকে তার একটা সাব ক্লাসে কাস্ট করে নিতে হবে যেখানে গেট সিন আছে। সো ইফ ইউ লুক এট দ্য হায়ারার্কি, এই অবজেক্টের সাব ক্লাস হচ্ছে নোড, এই নোডের মধ্যে এই গেট সিন মেথড আছে। তাহলে আমরা আমাদের বাটন, আমাদের এই যে হোয়াট এভার যা গেট সোর্স, সেটা যদি বাটন হয় তাহলে সেটাকে আমরা নোডে কাস্ট করে নিচ্ছি, বা সেটা যদি বক্স হয় তাহলে সেটাকে আমরা নোডে কাস্ট করে নিব। যেটাই হবে সেটা নোডে কাস্ট করে নিলে, তাহলে নোড ক্লাসে যেহেতু গেট সিন মেথডটা আছে, তখন ওই নোডে কাস্ট করে নিয়ে আমরা গেট সিনকে কল করতে পারি। তাহলে আমি ইভেন্ট থেকে পেলাম আমার সোর্সকে বাটন, এই বাটনটা কোন সিনের মধ্যে আছে, তাহলে গেট সিন আমাকে সিনটা দিবে। তারপরে সিন ক্লাসের গেট উইন্ডো আমাকে এই সিনটা কোন উইন্ডোতে আছে, উইন্ডো মানে এটা উইন্ডোর কোনো সাব ক্লাস হতে পারে। তো তখন এই গেট উইন্ডো আমাকে আমার যে এই সিনটা, এই লগইন ভিউটা কোন উইন্ডোতে আছে, এটাই তো স্টার্ট উইন্ডোতে আছে। তাহলে আমাকে ওই যে জেভিএম যেটা দিছিল, যে স্টেজ ইনস্ট্যান্স ডিফল্ট স্টেজ হ্যান্ডেলে রিসিভ করছিল, ওই একই ইনস্ট্যান্স এখান থেকে পাওয়া যাবে ব্যাক ট্র্যাক করে। এখন সে রিটার্ন করবে ইনস্ট্যান্সটা উইথ দ্য হ্যান্ডেল অফ উইন্ডো টাইপ। কাজে এই উইন্ডো হ্যান্ডেলটাকে আমরা স্টেজ হ্যান্ডেলে কাস্ট করে আমার লোকাল হ্যান্ডেলে নিয়ে নিব, নিয়ে তারপরে আমি এখানে সিন সেট করে শো করে দেব। তাহলে এটা বোঝা গেল যে একই উইন্ডোতে আনতে গেলে কারেন্ট উইন্ডোটাই আমার দরকার, কিন্তু কারেন্ট উইন্ডোর হ্যান্ডেলটা আছে কারেন্ট কন্ট্রোলারের মধ্যে, ফর এক্সাম্পল, বা শুরুতে হইলে স্টার্টের মধ্যে। ওকে, তো যদি কারেন্ট কন্ট্রোলার অ্যাভেলেবল থাকে তাহলে তো সমস্যা নাই, আমি এখানে ডাইরেক্ট সেটাকে ইউজ করতে পারি। কিন্তু কারেন্ট কন্ট্রোলারে যদি অ্যাভেলেবল না থাকে তাহলে আমাকে এইভাবে ব্যাকট্র্যাক করে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? এদিকে আমরা বুঝতে পারলাম? ওকে, তাহলে এটাকে একটু টেস্ট করি। তাহলে এখানে দেখেন আমার যে কন্ট্রোলার, এটা ছিল এই যে গো টু নেক্সট সিন অন সেম স্টেজ। ওকে, আর এটা ছিল গো টু নেক্সট স্টেজ। নেক্সট স্টেজ মানে অন্য আরেকটা উইন্ডো। তাহলে এখানে আমরা স্টেজ নিউ করছি, এটা আমরা গতদিন দেখছি, কিন্তু এখানে আমরা বলতেছি অন সেম স্টেজ। তাইলে আমার এই যে ইভেন্টটা আছে, এইটাকে আমি এটার সোর্স হিসাবে বাটনটা পেয়ে গেলাম। এই ক্ষেত্রে আমার বাটনটা হচ্ছে এই বাটনটা। এই যে এই বাটনের হ্যান্ডলার। ওকে, যে শো লোয়েস্ট ক্রেডিট লিমিট অন সেম উইন্ডো, এই বাটনের যে এই বাটনটা পাওয়া যাবে গেট সোর্স থেকে। তাহলে এই বাটনটা কোন সিনে আছে, তাহলে এই বাটনটাকে আমি অবজেক্ট হিসাবে ট্রিট না করে নোড হিসাবে ট্রিট করতে হবে। তো এটাকে নোডে কাস্ট করে গেট সিন আমাকে এই সিনটাই দিবে, এই সিনের গেট উইন্ডো এই উইন্ডোটাই দিবে। তাহলে এই উইন্ডোতে আমি এটাকে আমি আমার লোকাল স্টেজ হ্যান্ডেলে নিয়ে সেটাতে নতুন সিন সেট করে দিব। তাহলে দেখা যাবে যে এই এফএক্সএমএলটা রিপ্লেস হয়ে গেছে উইথ দ্য নিউ এফএক্সএমএল অ্যাজ এ হোল উইন্ডো, বিকজ সেট সিন করছি আমরা স্টেজে। ওকে, তো একটু রান করে দেখি। ওকে, তো এখন যদি আমি এটা দিই তাহলে নতুন স্টেজে আসবে, এই যে নিউ স্টেজ। ওকে, আর এটা যদি দেই তাহলে
সেম স্টেজ, এই যে সেম স্টেজ, আগের সিনটা রিপ্লেস হয়ে গেছে। স্টার্ট মেথডে যে সিনটা আমরা দিয়েছিলাম ওই সিনেরই লগ ইন বাটনের অন অ্যাকশনে গিয়ে নতুন আরেকটা সিন ওই একই স্টেজে আমরা রিপ্লেস করে দিলাম। যখন আপনি নতুন করে সেট সিন করবেন আগের ভ্যালুটা রিপ্লেস হয়ে যাবে। তাহলে আগের সিনটা তখন কি হবে, গার্বেজ কালেক্টর উইল রিক্লেম, কারণ ওটার আর কোনো রেফারেন্স থাকলো না। যখন কোনো ইনস্ট্যান্সে রেফারেন্স থাকবে না একটা নির্দিষ্ট সময় পরে গার্বেজ কালেক্টর উইল রিক্লেম দ্য ইনস্ট্যান্স অ্যান্ড ফ্রি দ্য মেমোরি। তাইলে আমাদের এটা হয়ে গেল। আচ্ছা, আর ওই যে বর্ডার পেনের সেন্টারে ওটা তো আমরা দেখছি অলরেডি, তাই না? তাইলে আমাদের নেভিগেশনটা এখন আপনারা পারবেন। তাহলে এটা দেখানোটা ইম্পর্টেন্ট কেন? কারণ এখন নাও টাইম হ্যাজ কাম যে ইউ স্টার্ট ডিজাইনিং ইউর এফএক্সএমএল ফাইলস। তাহলে আপনার এই দুইটা ইউজারের জন্য আপনি দুইটা ড্যাশবোর্ড বানাবেন এবং 16টা টাস্কের জন্য 16টা আরো এফএক্সএমএল, তাহলে 18টা এফএক্সএমএল আপনি ইন্ডিভিজুয়ালি বানাবেন। তাহলে 4 জনে 18 দুগুণে 34, 34 দুগুণে 72, লগ ইনের জন্য একটা 73। এর সাথে যদি আপনি সাইন আপ, ফরগট পাসওয়ার্ড এইসব রাখতে চান তাহলে আরো 2-4টা অ্যাড হবে। তাহলে আপনার এই যে 70 থেকে 100টা রেঞ্জের মধ্যে যে এফএক্সএমএল গুলো তো এখন বানানো শুরু করতে হবে, প্রোটোটাইপ। এবং সেটাকে যখন আপনি টেস্ট করবেন আপনাকে তো একটা নেভিগেশন স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, তাই না? তো নেভিগেশন স্ট্র্যাটেজি টেস্ট করতে হলে এই ট্রানজিশন হ্যান্ডলার গুলোতে আপনাকে এই ট্রানজিশনের কোডগুলো লিখতে হবে। এখন আপনি সেম উইন্ডোতে আনতে চাইলে ব্যাকট্র্যাক করে আনবেন, নতুন উইন্ডোতে আনতে চাইলে নিউ স্টেজ করবেন, তাই না? অথবা যদি আপনি একটা পার্শিয়াল কোথাও লোড করতে চান তখন আর সিন চেঞ্জ করবেন না, তখন কারেন্ট লেআউটের একটা জায়গায় নতুন এফএক্সএমএল এর প্যারেন্ট অ্যাসাইন করবেন। ওটা যদি এখন এখানে কথা আছে যে এই যে আপনি আইরাসে যখন ঢোকেন তখন আপনি যদি এই ধরেন আমাদের বর্ডার পেনের যে এক্সাম্পলটা, ওখানে আমরা মাঝখানে লোড করতেছিলাম, তাই না? তাহলে তো আই এম নট লিভিং দ্য সিন, আমি ড্যাশবোর্ডেই আছি। তাহলে আমার ড্যাশবোর্ডেই আমি সবসময় থাকতেছি, কিন্তু ড্যাশবোর্ডেরই একটা বড় মাঝখানের একটা জায়গায় আমি অন্যান্য কাজগুলো করতেছি, অন্যান্য এফএক্সএমএল এর প্যারেন্ট গুলো লোড করতেছি। সেটা একটা অ্যাপ্রোচ। কিন্তু আপনি যদি পুরো সিনটাকে রিপ্লেস করতে চান তাহলে রিপ্লেস করে যে সিনটা আসবে সেই এফএক্সএমএল গুলোতে আবার একটা ব্যাক বাটন রাখতে হবে, যে গো ব্যাক টু ড্যাশবোর্ড অ্যান্ড লগ আউট, এরকম দুইটা বাটন আপনাকে এক্সট্রা রাখতে হবে। আর যদি আপনি ড্যাশবোর্ডেই থাকেন, সেন্টারে সব কাজগুলো করেন, তাহলে তো আর আপনার ওই ইন্ডিভিজুয়াল এফএক্সএমএল গুলোতে আর ব্যাক বাটনের প্রয়োজন নাই। তাহলে এটা তো ডিজাইন অ্যাপ্রোচ, ইউআই ডিজাইন, এটা সিস্টেম ডিজাইন না, এটা ইউআই ডিজাইনের ব্যাপার। এবং হোয়াট এভার ইউ ডু ইউ হ্যাভ টু গেট অ্যাপ্রুভাল ফ্রম ইউর ক্লায়েন্ট। আবার হ্যাঁ, আপনি যখনই সেট সিন করে আগের সিনটাকে রিপ্লেস করে দিয়ে পরের সিনে আসছেন, আগের সিনটা তো আর মেমোরিতে নাই, গার্বেজ কালেক্টর ওটাকে রিক্লেম করে ফেলছে। আর থাকলেই বাকি ওটা তো রেফারেন্স না, আপনি ধরবেন কি করে? ওটাকে আপনি পাবেন কিসের মাধ্যমে? ওটা যদি গার্বেজ কালেক্টর রিকালেক্ট নাও করে থাকে তাহলে তো আপনি ওটাকে আর খুঁজে পাবেন না, কারণ ওটার কোনো রেফারেন্স তো আপনি রাখেন নাই। রেফারেন্স যেটা ছিল একমাত্র সেটাকে তো আপনি অন্য সিন দিয়ে রিপ্লেস করে দিচ্ছেন, তাই না? না, এখন আপনি যদি ড্যাশবোর্ডে ফেরত যেতে চান তাহলে ড্যাশবোর্ড সিনটা নতুন করে রেন্ডার হবে, নতুন করে নিউ সিন হবে, নতুন করে সেট সিন হবে। হ্যাঁ, আপনার মনে হতে পারে আগেরটাতেই ফেরত আসলাম, কিন্তু আগেরটা অ্যাজ এ নিউ সিন, ব্র্যান্ড নিউ সিন নতুন করে রিজেনারেট করা হয়েছে। ওকে, আচ্ছা, তো এটা হয়ে গেল। এখন আসেন আমরা পরেরটাতে যাই। এটা খুব ইম্পর্টেন্ট আলোচনা, এটা হচ্ছে অবজারভেবল লিস্ট। ওকে, অবজারভেবল লিস্ট বোঝার আগে আমরা এগুলো একটু খুলে ফেলি। অবজারভেবল লিস্ট আর হলো okay. First of all, observable list is not a class, it's an interface. Keep that in your mind.
এটা প্রথমে মাথায় রেজিস্টার করেন। The observable list is not a class, it's an interface. So you cannot instantiate observable list. সোজা হিসাব। ওকে, তাহলে অবজারভেবল লিস্ট হ্যান্ডেল কাকে রিপ্রেজেন্ট করবে? হ্যাঁ, তা আপনি যদি হ্যান্ডেল ডিক্লেয়ার করেন অবজারভেবল লিস্টে, তাহলে সেই হ্যান্ডেল কাকে রিপ্রেজেন্ট করতে পারে? অবজারভেবল লিস্টকে তো নিউ করতেই পারবেন না, তাহলে আপনার এটা তো হইল না। সো ট্যাক্স পেয়ার ওয়াজ অ্যান ইন্টারফেস। ট্যাক্স পেয়ার ইজ অ্যান ইন্টারফেস, রাইট অর রং? তা আমি যখন একটা ট্যাক্স পেয়ার হ্যান্ডেল ডিক্লেয়ার করি টি, টি ক্যান রিপ্রেজেন্ট হুম? টি কাকে রিপ্রেজেন্ট করতে পারে? টি হচ্ছে একটা ট্যাক্স পেয়ারের হ্যান্ডেল। এই যে আমাদের ইনহেরিটেন্স প্রজেক্ট যেটা, হ্যাঁ, যারা ট্যাক্স পেয়ারকে ইমপ্লিমেন্ট করে তারা কারা? এমপ্লয়ি এবং অল ইট সাব ক্লাস। তো এমপ্লয়ি নিজেই যেহেতু অ্যাবস্ট্রাক্ট, তাহলে এমপ্লয়ি যারা সাব ক্লাস তাদের ইনস্ট্যান্সকে সে রিপ্রেজেন্ট করতে পারবে। আমরা একটা টেস্ট করছি অলরেডি। তাহলে ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, লাইব্রেরি এক্সিকিউটিভ, অলসো সাপ্লায়ার। তার মানে অ্যান্সারটা হলো যে অবজারভেবল লিস্ট ইন্টারফেসকে যে ক্লাস ইমপ্লিমেন্ট করবে তাকে সে রিপ্রেজেন্ট করতে পারবে। সহজ হিসাব, ঠিক আছে? ওকে, আচ্ছা। নাও অ্যারে লিস্ট যদি দেখেন, ডাজ অ্যারে লিস্ট ইমপ্লিমেন্ট অবজারভেবল লিস্ট? ডাজ অ্যারে লিস্ট ইমপ্লিমেন্ট অবজারভেবল লিস্ট? অ্যারে লিস্ট ক্লাস কাকে ইনহেরিট করে? একটা সুপার ক্লাস আর চারটা ইন্টারফেস। তো এখানে অবজারভেবল লিস্ট আছে? নো। সো অ্যারে লিস্ট ডাজ নট ইনহেরিট অবজারভেবল লিস্ট। তাহলে স্টুডেন্ট কি ট্যাক্স পেয়ারকে ইমপ্লিমেন্ট করে? না। তাহলে টি ক্যান রিপ্রেজেন্ট ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, লাইব্রেরি এক্সিকিউটিভ, সাপ্লায়ার, বাট নট স্টুডেন্ট, কারণ স্টুডেন্ট ডাজ নট ইমপ্লিমেন্ট ট্যাক্স পেয়ার। আমাদের যে প্রজেক্টটা আমরা টেস্ট করছি গত ক্লাসে, সেখানে এমপ্লয়ি ট্যাক্স পেয়ারকে ইমপ্লিমেন্ট করে, অর্থাৎ এমপ্লয়ির সাব ক্লাসগুলো, আর সাপ্লায়ার করে, কিন্তু স্টুডেন্ট করে না। কাজেই টি ক্যানট রিপ্রেজেন্ট স্টুডেন্ট ইনস্ট্যান্স। Similarly, observable list handle cannot represent imported array list instance. এই যে array list দেখতেছেন, এটা একটা স্ট্যান্ডার্ড বা রেগুলার array list যেটা আমরা ইম্পোর্ট করি। এইটাকে সে নিউ করতে পারে না, বা একটা array list instance যদি আগে থেকেই থাকে, এটা আমরা একটা observable list handle দিতে পারবো না। ওকে, এইটুকু আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, এই আলোচনাটা করে নিলাম অ্যাজ এ প্রিলিউড। নাও if I ask you this question, what will be your answer? Does a regular array list such as stud list content is continuously monitored by a fxml node such as a label table view, I hope, to get the view automatically updated at all times according to the content of the student list? So what will be your answer? আগে প্রশ্নটা বুঝে অ্যান্সারটা দেন।
কি আপনার অ্যান্সার কি? মানে আমার স্টুড লিস্টে আমি একটা নতুন স্টুডেন্ট অ্যাড করলাম, ধরেন আমি স্টুডেন্ট এর ইনফরমেশন গুলো কালেকটিভলি একটা লেভেলে দেখাচ্ছি, তাহলে লেভেলটা কি সবসময় দেখতে থাকবে যে স্টুড লিস্টে নতুন কি আছে? সে অটোমেটিক লেভেলকে আপডেট করবে না। বা টেবিলের ক্ষেত্রে টেবিল ভিউ নিজেকে অটোমেটিক আপডেট করতে থাকবে বেসড অন দ্য স্টুড লিস্ট, এটা কি টেবিল করবে? না। টেবিল কাকে কন্টিনিউয়াসলি মনিটর করবে? টেবিল ভিউ এর ভেতরে যে অ্যারে লিস্ট আছে ওইটাকে, স্টুড লিস্টকে না। ওই অ্যারে লিস্টের নাম হচ্ছে আইটেমস, নট স্টুড লিস্ট। কম্বো বক্সের ভেতরেও একটা অ্যারে লিস্ট আছে, ওইটার নাম হচ্ছে আইটেমস, ওইটাকে কম্বো বক্স মনিটর করবে। টেবিল ভিউ এর ভেতরে একটা অ্যারে লিস্ট আছে আইটেমস, ওইটাকে টেবিল ভিউ কন্টিনিউয়াসলি অবজার্ভ করবে। কিন্তু আমার যে স্টুড লিস্ট আমি যেটা ডিক্লেয়ার করলাম, ইটস নট পার্ট অফ দ্য এফএক্স নোড, এটা আমার প্রোগ্রামার নিজে তৈরি করছে, ওইটাকে তো সে কন্টিনিউয়াসলি মনিটর করবে না, তাই না? যেহেতু কন্টিনিউয়াসলি মনিটর করে না বা অবজার্ভ করে না, এই জন্য স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট ডাজ নট ইমপ্লিমেন্ট অবজারভেবল লিস্ট। কারণ অবজারভেবল লিস্ট যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, আপনাকে অবজারভেবল লিস্ট কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড ধরাই দিবে, লিসনার মেথড, ওকে, অ্যাড লিসনার, ওকে। তাহলে এই লিসনার মেথড গুলো অ্যাকচুয়ালি লাগে টু অবজার্ভ দ্য লিস্ট। তাহলে কেউ যদি বলে, একটা সেট যদি বলে আই অ্যাম অবজারভেবল, তাহলে সেট ক্লাস মাস্ট হ্যাভ দ্য লিসনার মেথডস। একটা অ্যারে লিস্ট যদি বলে যে আই অ্যাম অবজারভেবল, তাহলে অ্যারে লিস্ট ক্লাস মাস্ট হ্যাভ দোজ লিসনার মেথডস। একটা ম্যাপ যদি বলে যে আই অ্যাম অবজারভেবল, একটা হ্যাশ ম্যাপ যদি বলে আই এম অবজারভেবল, একটা স্ট্যাক যদি বলে আই এম অবজারভেবল, তাহলে those class must have these listener methods. কিন্তু আমার যে স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট, স্ট্যান্ডার্ড সেট, স্ট্যান্ডার্ড ম্যাপ, এগুলো তো আমি ইন্টারনাল ডাটা স্ট্রাকচার হিসাবে ব্যাকগ্রাউন্ডে রাখার জন্য ইউজ করতে পারি না? তাহলে এটাকে বাই ডিফল্ট অবজারভেবল করা হয় না। সো বাই ডিফল্ট নান অফ দ্য ডাটা স্ট্রাকচারস আর অবজারভেবল। কারণ ডাটা স্ট্রাকচার কখন অবজারভেবল লাগবে? যখন ইট উইল বি পার্ট অফ এ এফএক্স নোড, যেমন কম্বো বক্স, টেবিল ভিউ, তারা তাদের কন্টেন্ট ভিউ আপডেট রাখার জন্য ওটাকে অবজার্ভ করে। কিন্তু আনলেস ইউর ডাটা স্ট্রাকচার ইজ পার্ট অফ দ্য এফএক্সএমএল ক্লাস, ইট নিড নট টু বি অবজার্ভেবল। বুঝাইতে পারছি? দেয়ারফোর আমাদের যে অ্যারে লিস্ট, এটা অবজার্ভেবল না। কাজে স্টুড লিস্টকে অল টাইম সেন্সরের মতো ট্র্যাক করে একটা টেবিল ভিউ কখনোই নিজেকে আপডেটেড রাখতে পারবে না, স্টুড লিস্টকে ইউজ করে পারবে না, unless স্টুড লিস্ট is copied into the internal array list of the table view। সে তার নিজের ইন্টারনাল যে ফিল্ড হিসাবে যে টেবিল ভিউ যে অ্যারে লিস্ট আছে, যেটার নাম আইটেমস, ওইটাকে সে অবজার্ভ করে, ওকে। তাহলে টেবিল ভিউ এর ভেতরে যে অ্যারে লিস্টটা আছে অ্যাজ এ ইনস্ট্যান্স, সেটা কিন্তু আসলে একটা অবজারভেবল লিস্ট হ্যান্ডেল দিয়ে রিপ্রেজেন্ট করা। সো আপনি যদি কম্বো বক্স বা টেবিল ভিউ ক্লাসে দিয়ে আইটেমস এর ডাটা টাইপ দেখেন, দেখবেন যে ইট ইজ নট অ্যারে লিস্ট, ইট ইজ অবজারভেবল লিস্ট, ওকে। তো এটা আমরা দেখতে পারি, যেমন ধরেন আপনার গেট আইটেমস, কম্বো বক্স বা টেবিল ভিউ যে কোনো একটা যদি আমরা খুলি, সো কম্বো বক্স, এটা যদি আমরা মেথড সামারিতে গিয়ে আপনি যদি গেট, আমরা যেটা ইউজ করি সবসময় গেট আইটেমস, এটা রিটার্ন টাইপ কি? অ্যারে লিস্ট না, রিটার্ন ইনস্ট্যান্স অ্যারে লিস্ট, কিন্তু রিটার্ন টাইপ হচ্ছে অবজারভেবল লিস্ট। কিন্তু আমরা জানি অবজারভেবল লিস্টের তো ইনস্ট্যান্স হয় না, তাহলে ইনস্ট্যান্স হিসাবে যেটা আসে সেটা আসলে একটা অ্যারে লিস্টের ইনস্ট্যান্স। এখন কম্বো বক্স এবং টেবিল ভিউ দে মেইনটেইন অ্যান অ্যারে লিস্ট ইনস্ট্যান্স। অন্য কোনো এফএক্স নোড সে অন্য কোনো ইনস্ট্যান্স ইউজ করতে পারে, যেমন সেট বা ম্যাপ বা কিউ, ঠিক আছে।
এখন আমরা এই কম্বো বক্স বা টেবিল ভিউতে যখন ওই ওর ভেতরের অ্যারে লিস্ট ওখানে যখন আমরা এলিমেন্ট অ্যাড করি কি করি আমরা যেটা করি তাহলে এটার অ্যান্সার হচ্ছে নো, বিগ নো। For stored list, we need to trigger an event such as clicking the load button to update the view. Automatic na, right? Achha. Regular standard array list is not observable because we may not always want an array list as observable. By default, it is not observable. To make an array list observable, we need some extra methods relating to observing the content of array list by fxml nodes. তো এই এক্সট্রা মেথড গুলো অ্যারে লিস্ট ক্লাসে যদি না থাকে তাহলে আমরা এটাকে অবজারভেবল করতে পারবো না। তো ensure having these methods, array list need to inherit those methods from observable list interface. However, for natural reason, standard array list which we import from library does not implement observable list. তাহলে আমি যদি এখন একটা অবজারভেবল লিস্ট ডিক্লেয়ার করে নিউ অ্যারে লিস্ট করি এটা হবে না। ওকে, সো উই হ্যাভ টু ইউজ fx collections ক্লাস। fx collection ক্লাস মানে কি? ধরেন আপনাকে যদি বলা হয় ক্যালকুলেটর ইজ এ ক্লাস, এই ক্লাসের কাজ কি? হ্যাঁ, to help me calculate something. আপনাকে যদি বলা হয় যে ক্যালেন্ডার ইজ এ ক্লাস, এই ক্লাসের কাজ কি আপনি বলতে পারবেন। আপনাকে যদি বলা হয় fxml লোডার ইজ এ ক্লাস, এই ক্লাসের কাজ কি? টু লোড অ্যান fxml, নাম দেখে তো বোঝা যায়। সেরকম fx কালেকশনস এই ক্লাসের কাজ কি? টু ক্রিয়েট কালেকশনস ফর অ্যান fxml নোড, ইন্টারনাল কালেকশনস using its static methods. বুঝতে পারছেন? তাহলে fx collections class বেসিক্যালি সে ইন্টারনাল কালেকশনস তৈরি করে দেয় ফর fxml নোড। কারণ বাইরের যে কালেকশন সেগুলো তো অলরেডি লাইব্রেরিতে আছেই, অ্যারে লিস্ট, রেগুলার অ্যারে লিস্ট, রেগুলার সেট, রেগুলার ম্যাপ, রেগুলার হ্যাশ ম্যাপ, রেগুলার কিউ, রেগুলার স্ট্যাক, এগুলো লাইব্রেরিতে আছেই। এগুলোর জন্য নতুন করে ক্লাস বানাইতে হবে কেন? কিন্তু fx নোডের ভেতরে ওগুলোরই ভ্যারিয়েন্ট লাগবে যারা আসলে অবজারভেবল। তো সেই ক্লাসগুলো তো এই fx কালেকশনস ক্লাস আমাকে সেই ক্লাসও বানিয়ে তার ইনস্ট্যান্স আমাকে দিবে রেডিমেড। সেগুলো আমি পেতে পারি by using static methods of this class. To get such array list instance, having listener methods needed for observing the content. বুঝা গেল? তো তাহলে কোশ্চেনের অ্যান্সার কি হবে? How can you add 10 department names in a combo box handle department combo box? কিভাবে করতে পারেন বলেন? মিডে করছেন তো আপনারা, হ্যাঁ? নতুন ইনস্ট্যান্স, কিসের ইনস্ট্যান্স? কম্বো বক্সের ইনস্ট্যান্স তো আপনি ক্রিয়েট করেন না। এটা কন্ট্রোলারের কনস্ট্রাক্টর অলরেডি ওদেরকে নিউ করে রেখে দিছে। কন্ট্রোলারের কনস্ট্রাক্টর আমরা নিজেরা প্রোভাইড করি না, এই জন্য আমাদের কন্ট্রোলার কোড ক্লাসের কোডে কোনো কনস্ট্রাক্টর আমরা লিখিও না, কারণ আমরা কাস্টমাইজ কোনো কিছু করি না। আমার এফএক্স আইডি গুলোকে ওই যে মানে ইমপ্লিসিট কনস্ট্রাক্টর অলরেডি ইনস্ট্যান্সিয়েট করে রেখে দিছে। তাহলে আমি নিউ করব কি এখানে? এখানে কোশ্চেনটা হলো আমার ডিপার্টমেন্ট কম্বো বক্স বলে একটা কম্বো বক্স আছে, ওর ভেতরে একটা অ্যারে লিস্টও আছে, বাট দ্যাট ইজ অবজারভেবল, দ্যাটস নট রেগুলার অ্যারে লিস্ট। এখন এই ডিপার্টমেন্ট কম্বো বক্সে আমি 10টা ডিপার্টমেন্টের নাম কিভাবে অ্যাড করব? কিসের ফ্যাক্টরি মেথড? ফ্যাক্টরি মেথডের নামের মধ্যে ফ্যাক্টরি কিওয়ার্ড থাকবে, ফ্যাক্টরি ক্লাস নামের মধ্যে ফ্যাক্টরি কিউ, ফ্যাক্টরি মেথড হইলে ওটার নামের মধ্যে ফ্যাক্টরি শব্দটা থাকবে। হ্যাঁ, add all method of which class? এই add all এর ক্লায়েন্ট হচ্ছে আপনার array list represented by a observable list handle.
কারণ গেট আইটেমস এর রিটার্ন টাইপ কিন্তু অবজারভেবল লিস্ট, কিন্তু আসলে আপনি একটা অ্যারে লিস্টই পাবেন। তাহলে আপনার এই টিপিক্যাল কেস যেটা ডিপার্টমেন্ট কম্বো বক্স ডট গেট আইটেমস ডট অ্যাড অল, এখানে আপনি এই ডিপার্টমেন্টের নামগুলো কমা দিয়ে দিতে পারেন, অথবা যদি একটা অ্যারে স্ট্রিং থাকে সেই অ্যারেটাও পাঠিয়ে দিতে পারেন, স্ট্রিং অ্যারে যদি থাকে। কেস 2 যেটা আপনাদেরকে করানো হয় নাই, এসওডিদেরকেও না করা হয়েছিল বলার জন্য, যে এসওডিদেরকে এক্সপ্লিসিটলি বলে দেওয়া হয়েছে যে ডু নট সাপ্লাই অবজারভেবল লিস্ট ফ্রম আউটসাইড টু দ্য কম্বো বক্স অর টেবিল ভিউ ইউজিং সেট আইটেমস। আমরা গেট আইটেমস ডট অ্যাড করেছি অলওয়েজ, কম্বো বক্সেও তাই করেছি, টেবিল ভিউতেও তাই করেছি। গেট আইটেমস ডট অ্যাড বা অ্যাড অল, একটা হইলে অ্যাড, একাধিক হইলে একসাথে অ্যাড অল। তার মানে আমরা অ্যারে লিস্টটাকে বের করে নিয়ে এসে সেই অ্যারে লিস্টটাকে ক্লায়েন্ট বানিয়ে অ্যাড করেছি। সো অবজারভেবল লিস্ট ওয়াজ নট ডিসকাসড অন পারপাস। কেন? কারণ তখন আপনি জানতেন না ইন্টারফেস কি, মাল্টিপল ইনহেরিটেন্স কি, পলিমরফিজম কি, এগুলো তো আপনি জানতেন না। তাহলে তখন যদি আপনাকে অবজারভেবল লিস্ট ইউজ করা হতো এফএক্স কালেকশনস দিয়ে, তো তাহলে তো আপনি ওটা মুখস্থ করতেন না বুঝে। দ্যাটস ওয়াই ওদেরকে বলা হয়েছে ডু নট শো দ্যাট টু দ্য স্টুডেন্টস ইন টিউটোরিয়াল আনলেস উই কমপ্লিট মাল্টিপল ইনহেরিটেন্স অ্যান্ড পলিমরফিজম। কিন্তু ইউ হ্যাভ অ্যানাদার ওয়ে, যে আলটিমেটলি এই এলিমেন্ট গুলো কোথায় ঢুকতেছে, একটা অবজারভেবল লিস্টেই তো ঢুকতেছে, মানে একটা অ্যারে লিস্ট রিপ্রেজেন্টেড বাই অবজারভেবল লিস্ট সেটাতে ঢুকতেছে, হুইচ ইজ আইটেমস। তা আমি যদি বাইরে থেকে আমার একটা অবজারভেবল অ্যারে লিস্ট থাকে যেটা কম্বো বক্সের পার্ট না, বাইরে আমি নিজে ডিক্লেয়ার করলাম একটা অবজারভেবল লিস্ট হ্যান্ডেল, সেখানে একটা অবজারভেবল অ্যারে লিস্ট ইনস্ট্যান্স নিয়ে সেটাকে পপুলেট করলাম, তাহলে ওটাও তো আমি পাঠিয়ে দিতে পারি গেট আইটেমস না করে সেট আইটেমস। গেট আইটেমস আমাকে ইন্টারনাল অ্যারে লিস্টটা দিবে, সেট আইটেমস আমি একটা অ্যারে লিস্ট সাপ্লাই দিতে পারি ডাইরেক্ট, যেটা একটা অবজারভেবল লিস্ট হ্যান্ডেল রিপ্রেজেন্ট করে। তো সেটা যদি আমি করতে চাই, কেস 2, instantiate my own array list which is observable. Okay, in my own observable list handle and populate it. Then use setter method set items of combo box or table view and supply my own observable list handle. তাহলে আমি এখন একটা অবজারভেবল লিস্ট হ্যান্ডেল নিলাম, মাই ওন ডিপার্টমেন্ট লিস্ট ফর এক্সাম্পল, স্ট্রিং টাইপের, যেহেতু ডিপার্টমেন্ট নাম স্ট্রিং টাইপেরই হবে। এখন আমি যদি এখানে নিউ অ্যারে লিস্ট করি, এটা কাজ করবে না, কারণ আপনি যখনই বলতেছেন নিউ অ্যারে লিস্ট, এটা হচ্ছে ইম্পোর্টেড অ্যারে লিস্ট, এখানে কোনো লিসনার মেথড নাই। সো এই অ্যারে লিস্ট, এই যে নিউ অ্যারে লিস্ট যখন করবেন তখন আসলে এই অ্যারে লিস্ট, তো এই অ্যারে লিস্ট তো অবজারভেবল লিস্টকে ইমপ্লিমেন্ট করে না, কাজে এখানে নিউ করে লাভ নাই, কাজ করবে না, বিল্ড এরর। তাহলে আপনাকে এখন এই এফএক্স কালেকশনের সহায়তা নিতে হবে। সেটা করতে পারবো না, কজ স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট ডাজ নট ইমপ্লিমেন্ট অবজারভেবল লিস্ট। তাহলে আমাকে এখন কি করতে হবে, এই যে এফএক্স কালেকশন ক্লাসের স্ট্যাটিক মেথড ইউজ করতে হবে। আপনাকে যদি দেখাই এফএক্স কালেকশনস, এইটা আমাদের এইটাতে আছে কিনা একটু দেখে নেই কোনটাতে আছে। এটা আমি সম্ভবত করতেই হলো গিয়ে মিনি আইরাসে। তাহলে ড্যাশবোর্ড, কমন ড্যাশবোর্ড ভিউ কন্ট্রোলারে যদি যাই, এটার যে ইনিশিয়ালাইজ মেথড, না এটাতে কিছু নাই, তাহলে কোনটাতে করলাম, ক্রেডিট কার্ডেরটাতে করলাম কি দেখি, দাঁড়ান। এটাই তো ক্রেডিট কার্ড, ইনিশিয়ালাইজ কোথায়, আচ্ছা এটাতেও করি নাই, এটাতেও আমরা ওই যে অ্যারে লিস্টটাকে বের করে এনে অ্যাড করছি।
তাহলে এটা কোনটাতে করলাম? আচ্ছা, সেকশন 3 যে ইনহেরিটেন্স প্রজেক্ট প্রবলেম ওইটাতে আছে। এখানে লেখা আছে কোনটাতে করছি। আচ্ছা, লেখা নাই। সেকশন 3 ইনহেরিটেন্স প্রজেক্ট। ক্রেডিট কার্ডেরটাতেই মনে হয় আছে। দাঁড়ান লাস্ট একটু দেখি। ক্রেডিট কার্ড, আচ্ছা এইখানে দেখেন আপনার আমি এইখানে মনে হয় জিনিসটা আলোচনা করছি, কোডে দেখি নাই। হ্যাঁ, ওকে। এখন দেখেন, হ্যাঁ এই যে এখানে জিনিসটা বলা হয়েছে যে ধরেন প্রফেশন একটা ফিল্ড অফ মডেল ক্লাস and you get the field value from a combo box called profession combo box. আবার আপনি যখন এই প্রফেশনাল ক্লাসের অবজেক্ট গুলো, প্রফেশনাল একটা ক্লাস, তাহলে প্রফেশনাল ক্লাসের অনেকগুলো অবজেক্ট আপনি একটা প্রফেশনাল লিস্টে রাখলেন। তো নিউ করার সময় আপনি এই প্রফেশন কম্বো বক্স থেকে প্রফেশন সিলেক্ট করবেন। ওকে, এখন আপনার ওই যে মিডে যেরকম করছেন, ফিল্টার করার জন্য আরেকটা কম্বো বক্স আছে যে ফিল্টার প্রফেশন কম্বো বক্স। এখন এক্সপেক্টেড হলো যে এইটার আইটেম আর এটার আইটেম আইডেন্টিক্যাল হবে, কারণ আপনি ক্রিয়েট করার সময় এখান থেকে যে প্রফেশন গুলো চুজ করছেন ফিল্টারও তো সেগুলো দিয়েই করতে হবে। তাইলে মিডে আপনারা হয়তো বা এরকম করেছেন যে প্রফেশন কম্বো বক্সে আপনি যদি এক্সিকিউটিভ, ডক্টর, লয়ার অ্যাড করে থাকেন, ফিল্টার প্রফেশন কম্বো বক্সে আপনি এই একই কাজ করছেন। এটাই করার কথা। আপনাদের মডেল ক্লাস কি ছিল? বিকাশ ট্রানজাকশন নাকি কি ছিল? হ্যাঁ, তাহলে বিকাশ ট্রানজাকশনে আপনি ওই যে কম্বো বক্স থেকে সিলেক্ট করছেন না, ফিল্টার করছেন কি দিয়ে? ফিল্টার করছেন কি দিয়ে? এই যে আপনার ট্রানজাকশন টাইপ, তাই না, যে টপ আপ, সেন্ড মানি, পে বিল। তা আপনি ফিল্টার যদি এই তিনটা দিয়ে করেন, নিউ যখন করছেন উপরে, ওখানেও কিন্তু যে সিলেক্ট ট্রানজাকশন টাইপ, ওখানেও কিন্তু একই আইটেম ছিল। তার মানে আপনার এখানে এই দুইটা আপনি একই লিস্ট দিচ্ছেন, একই আইটেম, আইডেন্টিক্যাল আইটেম অ্যাড করছেন, তাই না? করছেন কিনা? বেটার অ্যাপ্রোচ হলো, কিন্তু এখানে আপনার স্পেলিং মিস্টেক হতে পারে, একটা বাদ পড়তে পারে। বেটার অ্যাপ্রোচ হলো যে আপনি প্রথমটাতে অ্যাড করেন, তারপরে আপনি একটা আপনার লোকাল অবজারভেবল লিস্ট হ্যান্ডেলে গেট আইটেমস করে বের করে নিয়ে আসুন। তারপরে আপনার নিজের যে অবজারভেবল লিস্ট, এটাকে আপনি সেট আইটেমসে পাঠিয়ে দেন। So this will guarantee that both combo box will have same identical content. তাহলে এটা বেটার অ্যাপ্রোচ না? তাহলে হইতেই পারে যে আপনার বাইরে থেকে অবজারভেবল লিস্ট আপনি সাপ্লাই দিবেন, তো খেয়াল রাখতে হবে তখন নিউ অ্যারে লিস্ট করা যাবে না। তখন আপনাকে ও যেহেতু একটা অবজারভেবল লিস্ট হ্যান্ডেলই রিটার্ন করে, এই ক্ষেত্রে এটা হয়ে গেল, কিন্তু আদারওয়াইজ আমাকে এফএক্স কালেকশনস থেকে নিতে হবে। তা আমি একটু দেখাই আপনাকে এফএক্স কালেকশনস দিয়ে। ধরেন এইটা তো আমরা এখানে দিলাম, তাই না, সিলভার টিলভার ইত্যাদি। এটা না করে আমি এখানে করতে পারতাম যে অবজারভেবল লিস্ট, যেহেতু এটা স্ট্রিং টাইপের, তাহলে এটাও স্ট্রিং টাইপের হবে। ধরেন এটার নাম কি, কার্ড টাইপ লিস্ট। ওকে, কার্ড টাইপ, হ্যাঁ, কার্ড টাইপ লিস্ট। এটা একটা অবজারভেবল লিস্ট হ্যান্ডেল। ওকে, তাহলে এটা একটা অবজারভেবল লিস্ট হ্যান্ডেল। এখন এইটাতে আমি তো নিউ অবজারভেবল লিস্ট করা যাবে না, নিউ অ্যারে লিস্টেও করা যাবে না, কারণ অ্যারে লিস্ট ডাজ নট ইমপ্লিমেন্ট অবজারভেবল লিস্ট।
তাহলে আমি যদি এখন বলি ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট অফ স্ট্রিং, হবে না। ওকে, এই যে ইনস্ট্যান্সিয়েট করা যাবে না, কারণ ইজি রিলেশন হয় না। আপনি ইনহেরিট না করলে তো ইজি রিলেশন হবে না। আমি কি করতে পারি, এফএক্স কালেকশনস এর স্ট্যাটিক মেথডের সহায়তা নিতে হবে। তাহলে এফএক্স কালেকশন ডট, এই যে দেখেন মেথড লিস্ট চলে আসছে। জি জি, যান 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 যান। তাহলে এই যে আমরা এখানে কি নিতে পারি, অবজারভেবল অ্যারে লিস্ট, ওকে, তারপরে অবজারভেবল অ্যারে লিস্টের ওভারলোডেড ভার্সন আছে, তারপরে ধরুন আপনার অবজারভেবল ম্যাপ, ওকে, অবজারভেবল সেট, ওকে, অবজারভেবল ইন্টিজার অ্যারে, ওকে, অবজারভেবল হ্যাশ ম্যাপ, যেগুলো এমনি নর্মাল গুলো আছে সেগুলো আপনি ইম্পোর্ট করবেন। আর এই ইমপ্লিমেন্টস যেগুলো করে অবজারভেবল লিস্টকে, সেগুলো আপনি তখন যদি বলেন যে অবজারভেবল অ্যারে লিস্ট ও তখন কি করবে, এই এফএক্স কালেকশন ক্লাসের এই স্ট্যাটিক মেথড, এই যে কালিক হয়ে গেছে স্ট্যাটিক মেথড, ক্লায়েন্ট হচ্ছে ক্লাস নেম, তো ও কি করবে, ও এখন একটা অ্যারে লিস্ট ক্লাস তৈরি করবে ভ্যারিয়েন্ট, যেটা অলরেডি অ্যারে লিস্ট আছে, ওইটাকে এক্সটেন্ড করে ইমপ্লিমেন্টস অবজারভেবল লিস্ট বলে লিসনার মেথডগুলো ওভাররাইট করবে, করলে একটা অ্যানোনিমাস ক্লাস তৈরি হবে, সেইটার ইনস্ট্যান্স সে রিটার্ন করবে। বুঝাতে পারছি? তাহলে আমার যে স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট ওটাকে সে এক্সটেন্ড করবে, তাহলে একটা অ্যানোনিমাস ক্লাস এক্সটেন্ডস অ্যারে লিস্ট ইমপ্লিমেন্টস অবজারভেবল লিস্ট। তো অ্যারে লিস্ট নিজে যেহেতু একটা ফুল ইমপ্লিমেন্টেড ক্লাস, ওখান থেকে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড আসবে না, তাহলে অ্যারে লিস্টটা যা ছিল তাই থেকে যাবে। এখন সে কি করবে, এক্সট্রা ওই ইন্টারফেসের লিসনার মেথডগুলো অবজারভেবল লিস্ট থেকে যেগুলো আসছে ওগুলোকে সে ওভাররাইট করবে, করলে আপনার ক্লাস রেডি হয়ে গেল। সে ক্লাসই বানাবে না, শুধু ওইটাকে আবার নিউ করবে, করে ইনস্ট্যান্স রিটার্ন করবে ডাইরেক্ট। তাহলে আমার হ্যান্ডেলে একটা ইনস্ট্যান্স পেয়ে গেলাম, অ্যারে লিস্ট ইনস্ট্যান্স, যেটা অবজারভেবল। এইটাতে এখন আমি পপুলেট করে আমার কম্বো বক্সের সেটারে দিয়ে দিতে পারি। ওকে, বুঝতে পারছি? তাহলে এখন আপনি বলতে পারেন যে কার্ড টাইপ লিস্ট ডট অ্যাড অল, এখানে আপনি এগুলো দিয়ে দিতে পারেন। And now I can supply this to my combo box. Set items. তো সেট আইটেমসে প্যারামিটার লাগবে, প্যারামিটার কি যাবে, কার্ড টাইপ লিস্ট। তো এইটা যদি কমেন্ট করে দেই, এইটাও কাজ করবে। বুঝতে পারছেন? তো তার মানে এখানে আমি আমার নিজের একটা অবজারভেবল লিস্ট সাপ্লাই দিচ্ছি। তো নিজের অবজারভেবল লিস্ট সাপ্লাই তো ইনস্ট্যান্স দিতে পারবো না, কাজে এফএক্স কালেকশনস ইউজ করতে হবে। ঠিক আছে? অ্যাড হলে আপনি চাইলে একটা স্ট্রিং অ্যারেও দিতে পারেন। ওকে, এটারও একটা ভ্যারিয়েশন দেখাই দিই। ধরেন স্ট্রিং টাইপের একটা অ্যারে, ওকে, কার্ড টাইপস, ইকুয়াল টু ওই যে আপনি সেকেন্ড ব্র্যাকেটে কমা দিয়ে এলিমেন্ট গুলো দেন না, একইভাবে এটা পাইথনে তো করছেন সেম। তাহলে সেই ক্ষেত্রে আমি এই অ্যাড হলে কিন্তু আমি যদি চাইতাম এই অ্যারেটাও পাঠাইতে পারতাম, হবে, কারণ অ্যাড হলের প্যারামিটার হচ্ছে একটা কালেকশন। সেটা আমি এখন সেকেন্ড ব্র্যাকেটে কমা দিয়ে একটা কালেকশন লিস্ট পাঠাই অথবা একটা কালেকশন রেডিমেড পাঠাই, অসুবিধা নেই। এফএক্স কালেকশন, হ্যাঁ
এইটা আপনি দেখেন এফএক্স কালেকশন আপনাকে কি ইম্পোর্ট করতে হয়েছে কালেকশনস প্যাকেজ থেকে। এটা এফএক্স লাইব্রেরির ক্লাস না, এফএক্স লাইব্রেরির ক্লাস যে এফএক্স লাইব্রেরি কালেকশন প্যাকেজ থেকে এটা ইম্পোর্ট করতেন। ইউটিলিটি ক্লাস অবশ্যই, কিন্তু এই ইউটিলিটিটা ফর এফএক্সএমএল অ্যাপ্লিকেশন অনলি। এই জন্য এটা এফএক্স জাভা এফএক্স প্যাকেজের একটা ক্লাস। আপনার নিজের প্রজেক্টও আপনি ইউটিলিটি ক্লাস বানাতে পারেন। এখন আপনার প্রজেক্টে যদি ক্যালেন্ডার একটা রিলেভেন্ট জিনিস হয়, আপনি একটা ক্যালেন্ডার ক্লাস বানাতে পারেন, লাইব্রেরি গুলো ইউজ করতে পারেন, কিন্তু লাইব্রেরি গুলো যদি আপনার পছন্দ না হয়, যেমন র্যান্ডম একটা ইউটিলিটি ক্লাস, তাই না? কিন্তু র্যান্ডম ক্লাস থেকে আমরা একটা রেঞ্জের মধ্যে র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি। আপনি যদি বলেন যে র্যান্ডম ক্লাসের হ্যান্ডেল আর ডট নেক্সট ইন্ট, ও আপনাকে পুরো ইন্টিজার রেঞ্জের মধ্যে একটা র্যান্ডম ভ্যালু দিবে, ওই -2 বিলিয়ন থেকে +2 বিলিয়ন। কিন্তু আপনি যদি আপার লিমিট দিয়ে দেন, তাহলে সে 0 থেকে আপার -1 এর মধ্যে একটা দিবে, কিন্তু লোয়ার দেওয়ার তো কোনো সুযোগ নাই, আছে? তো ধরেন আপনাকে যদি দেখাই র্যান্ডম ক্লাস কথাটা যেহেতু উঠলো, তাহলে এটা তো জাভার ইউটিলিটি প্যাকেজ থেকে আসবে। এই যে java.util.random, ওকে। তো এটার যদি মেথড সামারিতে আপনি যান, এখন যদি আপনি একটা ইন্টিজার র্যান্ডম নাম্বার জেনারেট করতে চান, আপনি ফ্র্যাকশনও জেনারেট করতে পারেন। তো ফ্র্যাকশনের ক্ষেত্রে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে দিবে, আর ইন্টিজারের ক্ষেত্রে কি দিবে? এটা দিবে সে পুরো ইন্টিজার রেঞ্জের মধ্যে, আর এটা দিবে 0 থেকে বাউন্ড -1। কিন্তু আমি যদি এরকম চাই যে লোয়ার অ্যান্ড আপার দুইটা প্যারামিটার থাকবে, এদের মধ্যে সে একটা র্যান্ডম নাম্বার দিবে ইন্টিজার, সেটা কি পসিবল? কেন পসিবল না? হ্যাঁ, কারণ এরকম কোনো ওভারলোডেড ভার্সন নাই র্যান্ডম ক্লাসে, আছে? নাই, যেখানে দুইটা প্যারামিটার লোয়ার এন্ড আপার। তো এই র্যান্ডম ক্লাস তো আপনি ইউজ করেন, কিন্তু আপনার ওইটা থাকলে ভালো হইতো, তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, কি বানাবেন? Can you modify a library class? No, তাইলে আপনি তো এই ক্লাসে ওভারলোড করতে পারবেন না। তখন কি করবেন? তাহলে সলিউশন কি? কিন্তু এই ক্লাসটা তো আপনার পছন্দ, এই ক্লাসের তো আরো অনেক মেথড আছে যেগুলো আপনি ইউজ করেন, তাইলে কি করবেন? নতুন ক্লাসে তো ওইসব মেথড না থাকবে না। এই ক্লাসটাও আপনার দরকার, কিন্তু ওই এক্সট্রা মেথডটাও দরকার যেটা নাই এখানে। সো হোয়াট ক্যান ইউ ডু? কি করা যেতে পারে? হ্যাঁ, আরেকটা মেথড কোথায় ক্রিয়েট করবেন? এটা তো লাইব্রেরি ক্লাস, এই ক্লাস তো আপনি মডিফাই করতে পারবেন না। গুড, এক্সটেন্ড করে ওই এক্সট্রা মেথডটা অ্যাড করে দেন। সো তাহলে আপনি বলতে পারেন এখানে আমার যদি ইউটিলিটি প্যাকেজ একটা থাকে, মিনি আইআরএস ছিল, ওখানে চলে যাই, তাহলে এই যে ইউটিলিটি প্যাকেজ যেটা আমার আছে, এইখানে আমি এই যে মাই র্যান্ডম তৈরি করে রাখছি অলরেডি, এক্সটেন্স র্যান্ডম। তাহলে র্যান্ডমের যা আছে সবই আমার আছে, শুধু লোয়ার আপার দিয়ে আমি খালি একটা মেথড অ্যাড করব, ওভারলোড করব। এখন আমি এই যে লোয়ার এবং আপারের মাঝখানে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে দিচ্ছি। তো এই মেথডে আমি আবার ইনহেরিটেড মেথডকে ইউজ করতেছি হেল্পার হিসাবে। হ্যাঁ, তাহলে যে নেক্সট ইন্ট আপার মাইনাস লোয়ার, তাহলে ডিফারেন্স যত থাকবে, ধরেন আপনি বলেন যে 100 থেকে 500, তাহলে ডিফারেন্স হচ্ছে 400, তাহলে সে 0 থেকে 399 এর মধ্যে একটা র্যান্ডম দিবে, তার সাথে লোয়ার অ্যাড করে দিলেই 100 থেকে 500 এর মধ্যে হয়ে যাবে। তো তাইলে এটা তো একটা কাস্টম মেথড যেটা আমি চাই, কিন্তু এটা আমার লাইব্রেরি ক্লাসে নাই, আমি এটাকে এক্সটেন্ড করে ওভারলোড করতে পারি। ওইখানে আমি ওভারলোড করতে পারবো না, পসিবল না, এই জন্য এক্সটেন্ড করে সাব ক্লাসে সেটা আমি করতে পারি। কিন্তু আমি সব ক্লাসকেই কিন্তু ওভারলোড করতে পারবো না। র্যান্ডম ক্লাসকে পারলাম কেন? কারণ এটা ফাইনাল ক্লাস না।
random is not a final class. দেখেন এই যে পাবলিক ক্লাস random extend object implement serializable, that's it. কিন্তু আপনি যদি স্ক্যানারকে এক্সটেন্ড করে নতুন কিছু মেথড অ্যাড করতে চান, তাহলে আপনি দেখেন স্ক্যানার ক্লাস আপনি কিন্তু এক্সটেন্ড করতে পারবেন না, কারণ সে বলতেছে পাবলিক ফাইনাল ক্লাস স্ক্যানার। তো ক্লাস যদি ফাইনাল হয় এটাকে ইনহেরিট করা যায় না। সো ইউ ক্যান ডিসাইড যে আমার ক্লাসটাই লাস্ট, এটাকে আর মোর কাস্টমাইজ আমি অ্যালাউ করব না। আই উইল নট অ্যালাউ মাই ক্লাস টু বি মোর কাস্টমাইজেবল, রবীন্দ্রসঙ্গীতের মতো। কিন্তু নজরুল ইসলাম বলে গেছেন যে আমার গানকে তুমি কাস্টমাইজ করতে পারো, কোনো অসুবিধা নাই। রবীন্দ্রনাথ বলছে যে আমার গানকে কাস্টমাইজ করা যাবে না, আমার সুর টুর যা আছে তাই থাকবে। যদিও এখন ফিউশন করে অনেকেই, কিন্তু নজরুল ইসলাম নিজেই বলে গেছে ইউ ক্যান কাস্টমাইজ মাই সংস। তো অ্যাজ দ্য অথর অফ দ্য ক্লাস ইউ ক্যান অ্যাকচুয়ালি স্টপ কাস্টমাইজেশন অফ ইউর ক্লাস ফর বাই প্রিভেন্টিং ফার্দার ইনহেরিটেন্স। তো স্ক্যানারকে যদি আমি এক্সটেন্ড করতে চাই মাই স্ক্যানার, সে অ্যালাউ করবে না। আমি যখনই বলবো যে মাই স্ক্যানার এক্সটেন্ড স্ক্যানার, সে আমাকে সাথে সাথে কল করে ধরবে। এই যে বলতেছে, কি বলতেছে যে ক্যানট ইনহেরিট ফ্রম ফাইনাল ক্লাস স্ক্যানার। বুঝতে পারছেন? তাহলে আপনি একটা ফাইনাল ক্লাসকে কখনোই এক্সটেন্ড করতে পারবেন না। এটা একটু অফ দ্য টপিক কথা হবে। তাহলে ফাইনাল পার্টটা ফিল্ডের ক্ষেত্রে ফাইনাল মানে এটার ভ্যালু চেঞ্জ করা যাবে না, কনস্ট্যান্ট। ক্লাস ফাইনাল মানে এটাকে চেঞ্জ করা যাবে না, মানে এটাকে ইনহেরিট করলেই চেঞ্জ করার অপশন থাকে বাই ওভাররাইডিং এন্ড ওভারলোডিং। আপনি যখন একটা মেথডকে ইনহেরিট করেন আপনার অপশন আছে ইমপ্লিমেন্টেড মেথডকে চেঞ্জ করে দেওয়ার বাই ওভাররাইডিং, আর নতুন একটা ভার্সন অ্যাড করা বাই ওভারলোডিং। তাহলে ক্লাসটাই তো চেঞ্জ হয়ে গেল। তো ফাইনাল ক্লাস মানে চেঞ্জেবল না, তার মানে ইনহেরিটেন্স পসিবল না। মেথড যদি ফাইনাল হয় তার মানে এই মেথডকে ওভাররাইড করা যাবে না। তাহলে যেভাবে ইনহেরিট হবে সাবক্লাসকে ওইভাবে ইউজ করতে হবে। সাবক্লাস অন্য মেথডকে ওভাররাইড করতে পারবে বা সে ওভারলোড করতে পারবে নতুন ভার্সন দিয়ে, কিন্তু এই ভার্সনটাকে সে ওভাররাইড করতে পারবে না, কারণ আমি বলছি যে এটা একটা ফাইনাল মেথড। সো ইফ মেথড ইজ ফাইনাল মেথড ক্যানট বি চেঞ্জ, তার মানে এটাকে রিডিফাইন করা যাবে না, ওভাররাইড করা যাবে না। ওকে, লজিক দিয়ে চিন্তা করলে হয় যে একটা মেথড ফাইনাল মানে কি, মেথড নট চেঞ্জেবল, এটা কথাটার মানে কি, কোড চেঞ্জ করা যাবে না। মেথডের কোড কোথায় চেঞ্জ করা যায়? ওভাররাইড করলে। তার মানে এটা ফাইনাল মেথড ক্যানট বি ওভাররিডেন ইন সাবক্লাস। আপনি 10টা মেথড ইনহেরিট করছেন, একটা ফাইনাল, তো বাকি 9টাকে আপনি ওভাররাইড করতে পারবেন, কিন্তু যেটা ফাইনাল ওটাকে পারবেন না। আর ক্লাসটাই যদি ফাইনাল হয় তাহলে কিছুই আপনি ইনহেরিটই করতে পারবেন না। আর ফিল্ড যদি ফাইনাল হয় ফিল্ডের ভ্যালু চেঞ্জ করা যাবে না। তাহলে আমাদের এইটা আমরা বুঝতে পারলাম। দিছি তো, এইটার সময় আছে মাস্টার ক্লাস ট্রানজিশন ক্লাস না, ওইটা বলি নাই যে আমাদের ক্লাসের সময় আছে। আজকে 2টা সেশন না 1টা সেশন? ও আচ্ছা, তাহলে ওরা আসতেছে না কেন? ও আচ্ছা, ফাইনাল মেথড আপনি কি মেথডকে এক্সটেন্ড করেন না ক্লাসকে এক্সটেন্ড করেন? তাহলে কোশ্চেন আবার করেন। ফাইনাল ক্লাস এক্সটেন্ড হবে না, ফাইনাল মেথড এক্সটেন্ড হবে, ইনহেরিট হবে, কিন্তু ওটাকে ওভাররাইড করে চেঞ্জ করা যাবে না। যেটা ইনহেরিট করছেন ওইটা ইউজ করতে হবে সাব ক্লাসের জন্য। কিন্তু ক্লাস ফাইনাল না, কিন্তু একটা পার্টিকুলার মেথড ফাইনাল, এক্সটেন্ড করতে পারবে। দেন ওদের পাঠা দেন, যাদের লেট লাগবে তারা দিয়ে যান। $15.5
16 ঠিক আছে, আসেন। আপনাদের ফ্রাইডেতে টিউটোরিয়ালটা অ্যাটেন্ড করেন, হ্যাঁ, 2:45 সেকশন 6 বল 70 12 16 এটা আপনি রিমুভ করছেন কিভাবে? ডাব্লিউ আমি কিছু করিনি, ডাব্লিউ তো ছিল তখন, এই যে এখন আবার নাই। 29 আর কে 37। আচ্ছা ঠিক আছে, আপনাদের